আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। আমরা যারা জয়েন করছি একটু লাইভটা শেয়ার করে দিই এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিই। যারা জয়েন করছি তারা একটু লাইভটা শেয়ার করে দিই এবং পাড়া প্রতিবেশীদেরকে মেনশন করে দিই। আর একই সাথে আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। একই সাথে আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আজকে হচ্ছে আর একটু ডিপে যাব, মানে কিছু এক্সেপশনাল ডেফিনেশন পড়ব যেগুলো সম্পর্কে তোমাদের 9-10-এ কোনো আইডিয়াই ছিল না, এবং আজকে থেকে তোমরা আস্তে আস্তে নতুন নতুন জিনিস শেখা শুরু করবা। আজকে থেকে নতুন নতুন জিনিস শেখা শুরু করবা এবং আজকে থেকে আমরা একটু উড়াদুনা লেভেলের বেসিক দিতে পারবো আর কি। আজকে থেকে ইনশাল্লাহ আমরা একটু উড়াদুনা লেভেলের বেসিক দিতে পারবো। এতদিন পর্যন্ত হচ্ছে আমাদের একটা লিমিটেশনস ছিল, সেই লিমিটেশনসটা হলো আমরা চাইলেও অনেক কিছু বলতে পারতাম না, আর জিনিসগুলো হচ্ছে একেবারে তোমার কমন জিনিস ছিল। আস্তে আস্তে তো আমাদেরকে এইচএসসি লেভেলে ঢুকতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ভালো ভালো কিছু জিনিস জানবো। তবে তোমাদের টেনশনের কোনো কারণ নাই, মনোযোগ দেওয়ার দায়িত্ব তোমার আর মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সো যে যার দায়িত্ব প্রপারলি পালন করি, আশা করি কোনো সমস্যা হবে না। পদার্থবিজ্ঞান খুবই কঠিন কোনো বিষয় না, খালি বেসিকটা ক্লিয়ার করতে হয়। আর আমরা এমনভাবে লেকচারগুলো অ্যারেঞ্জ করছি বা আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে করে এক ডিলে অনেকগুলো পাখি মারা যায়। এক ডিলে এক পাখি মেরে কোনো লাভ নাই, অনেকগুলো পাখি মারলে তার থেকে বেশি লাভ পাওয়া যায়। দ্যাট মিনস আমরা এইচএসসি প্লাস অ্যাডমিশন লেভেল একসাথে বিবেচনা করেই পড়ব। সো আমরা শুরু করি। সব কিছু ক্লিয়ার আছে। তোমরা কিন্তু এখনও অনেকেই ক্লাসটা শেয়ার করো নাই। ওকে, সব কিছু ক্লিয়ার আছে কি না আমরা একটু কনফার্ম করি। সব কিছু ক্লিয়ার আছে কি না আমরা একটু কনফার্ম করি। যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এখনই শুরু করে দিই। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমাদের সবার কী অবস্থা দেখি কমেন্টে জানাও একটু, কী অবস্থা সবার? আমি নাকি কারো কোনো অবস্থা জিজ্ঞেস করি না, এই কারণে অনেকে আমাকে বলে হচ্ছে আমি নাকি অসামাজিক। একটু সামাজিক হওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই কেমন আছো বলো? যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাহলে আমরা স্টার্ট করে দিই। তো আমরা আজকের ক্লাসের শুরুতে এমন একটা ভেক্টর নিয়ে আলোচনা করব যেই ভেক্টরটা আমাদের মতোই সিঙ্গেল, দ্যাট মিন্স একক। সেই একক ভেক্টরটা প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে, কারণ সিঙ্গেল এমন একটা প্রপার্টি যে প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। সিঙ্গেলদেরকে প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। এই যে আমার একক মানে হচ্ছে সিঙ্গেল,
এই একক জিনিসটা যদি আমাদের একক ভেক্টরকে আমরা বলি হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, আমি জাস্ট কিডিং। তো এখানে একটু আমি বলে রাখি, তার আগে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি গত ক্লাস থেকে, দেখি তোমরা পারো কি না। কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? একটু বলো তো, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? দেখি একটু কমেন্টে বলো তো, কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? কোন ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই? সবাই বলতে শূন্য ভেক্টর। এবার বলো তো শূন্য ভেক্টরের অপর নাম কি? শূন্য ভেক্টরের অপর নাম কি? শূন্য ভেক্টরের অপর নাম কি একটু বলো তো, শূন্য ভেক্টরের অপর নাম কি? এক্স্যাক্টলি, নাল ভেক্টর। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস করার জন্য প্রস্তুত তো? সবাই একটু দুই হাত উপরে তুলে একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। একটু নিঃশ্বাস নিলে মনে করো শরীরে একটা ভাব আসবে, এরপর পড়তে ইচ্ছে করবে। ওকে, আসি একটু ভালো করে খেয়াল করি, সবাই একটু ভালো করে খেয়াল করি। আমরা প্রথমে পড়বো হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টর আমাদের অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। বইতে তুমি গেলে দেখবে জাস্ট একটা ডেফিনেশন পেয়ে গেছো, কিন্তু সেটা কি এবং কেন সেটা কোনো জায়গায় ব্যাখ্যা করা নাই। তো আমরা চেষ্টা করব একক ভেক্টরটাকে খুব সুন্দর করে পড়ার, একক ভেক্টরটাকে আমরা খুবই সুন্দর করে পড়ার চেষ্টা করব। তো সবাই একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, সবাই একটু ভালো করে খেয়াল করি। তাহলে আমাদের আলোচনার মূল যে বিষয়বস্তু তার নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে আসি, একক ভেক্টর কি আমরা সেটা জানবো, আর একক ভেক্টর কিভাবে পাওয়া যায় সেটা জানবো। এই কিভাবে পাওয়া যায় এটা ফিজিক্সের প্রতি পদে পদে কাজে লাগবে। তাহলে আসো, নাম দেখে বুঝে যাচ্ছে একক ভেক্টর। যেমন দেখো গত ক্লাসে আমরা বলছিলাম শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, নাম দেখে বুঝছি নামে শূন্য কাজেও শূন্য। তাহলে এই শূন্য ভেক্টর মানে হচ্ছে তার মান হচ্ছে শূন্য, আর একক ভেক্টর মানে হচ্ছে তার মান কত বলো তো? এই একক ভেক্টরের মান কত বলো তো? অবশ্যই এক একক না? তাহলে আমরা প্রথমত এটা শিখে গেলাম, নামে যে একক ভেক্টর, এই একক ভেক্টরের নাম থেকে আমি বুঝলাম প্রথম কথা, এটা হচ্ছে এমন একটা ভেক্টর যার মান এক একক। যার মান কত একক? এই যার মান হচ্ছে এক একক, যার মান হচ্ছে এক একক। তাহলে এবার একটু আমরা ভালো করে খেয়াল করে দেখি। আমি মনে করো বোর্ডে একটা ভেক্টর আঁকলাম। এই ভেক্টরটা বুঝতেই পারতেছো, আমরা একটা ভেক্টরকে একটা সরল রেখা দ্বারা জিওমেট্রিক্যালি আঁকতে পারি। এই ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে এ ভেক্টর, এটাকে নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। এখন আমি যদি বলি ভেক্টরের দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এই ভেক্টরটারও মান আছে, দিক আছে। দিকটা আমি তীরচিহ্ন থেকে বুঝতে পারতেছি। মানটা কিভাবে বুঝবো? এই ভেক্টরটার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি ধরি এখান থেকে এতটুকু পর্যন্ত এক একক, তাহলে এরকম কতগুলো একক আছে দেখি, এক একক, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা দেখতেছি এ হচ্ছে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 6 একক। আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম এটা দ্বারা বোঝায় এ ভেক্টর, আর শুধু যদি এ লিখি সেটা দ্বারা বোঝায় এর মান, এ ভেক্টরের মান। আবার দুই পাশে দুইটা দাগ দিলেও হয়, এর মানে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এ ভেক্টরের দুই পাশে দুইটা দাগ দিলেও হয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই ভেক্টরটা যার মান হচ্ছে 6 একক, তাহলে আমি কি এটাকে একক ভেক্টর বলতে পারবো? জীবনেও না। কেন বলতে পারবো না? আমরা আগেই বলেছি একক ভেক্টর মানেই হচ্ছে তার মান এক একক, কিন্তু এটার মান যেহেতু এক একক নয়, অতএব এটা আমার একক ভেক্টর নয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি একক ভেক্টর তাহলে কোনটা? যার মান এক্স্যাক্টলি এক একক। যেমন আমি যদি তোমাকে বলি এই যে এতটুকু একটা ভেক্টর, এবং আমি ধরে নিলাম এই অংশটা মিন করে এক একক, এই অংশটা মিন করে এক একক, এই ভেক্টরটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার একটা একক ভেক্টর। এটা হচ্ছে আমার একটা কি ভেক্টর? একক ভেক্টর। কেন আমি এটাকে একটা একক ভেক্টর বলতেছি? কারণ প্রথম কথা আমি বুঝতেছি এটা একটা ভেক্টর, সেকেন্ড কথা এই ভেক্টরের মান হচ্ছে এক একক, অতএব আমি এটাকে বললাম হচ্ছে একক ভেক্টর। কথা ক্লিয়ার কিনা বলো? এই এ ভেক্টরটাকে আমি বলতে পারতেছি না একক ভেক্টর, কেন? তার মান এক একক না, তার মান হচ্ছে 6 একক।
আর আমার এই ছোট্ট একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে 1 একক আমি ধরে নিলাম, তাহলে এই ভেক্টরটার নাম নিশ্চয়ই একক ভেক্টর। ওকে, আচ্ছা, যদি সেটা হয় এবার তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষায় তোমরা যখন বের করতে যাবা কখনো একক ভেক্টর এরকম ছোট্ট কোনো ভেক্টর নিয়ে আমরা আলোচনা করি না। এই যে কোনো একটা ভেক্টর যেটা একক ভেক্টর নয় তার থেকেই আমাকে একক ভেক্টরটা বের করে নিতে হয়। জিনিসটা কেমন আমি তোমাকে বলি। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো, এই যে আমার এ ভেক্টরটা, তার মধ্যে টোটাল কয়টা একক আছে? 6টা একক। তাহলে আমি যদি বলি এ ভেক্টরের এই ছোট্ট একটা অংশ, ভালো করে খেয়াল করো, এ ভেক্টরের এই ছোট্ট একটা অংশ যদি নিই যেটা 1 একক, এটাকে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি তাহলে এটা কি একটা একক ভেক্টর না? আবার এই এ ভেক্টরের এই ছোট্ট একটা অংশ, এটাকে যদি আমি একটা ভেক্টর চিন্তা করি, এটা একটা একক ভেক্টর না? তাহলে আমি একটু খেয়াল করে দেখো, এ ভেক্টর সে কিন্তু একক ভেক্টর না, কিন্তু এ ভেক্টর থেকে যদি আমি 1 একক কেটে নিই, এ ভেক্টর থেকে যদি আমি 1 একক কেটে নিই তাহলে সেটা হচ্ছে একক ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি ছোট্ট একটা অংশ এটাকে একক ভেক্টর বলতেছি, সেটা কার একক ভেক্টর? সেটা হচ্ছে এর একক ভেক্টর। তুমি যদি অন্য কোনো একটা ভেক্টর থেকে 1 একক কেটে নাও সেটা হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। যেমন ফর এক্সাম্পল আমার এই দিকে মনে করে একটা ভেক্টর এফ ভেক্টর আছে যাকে আমরা বলতেছি ফাজিল ভেক্টর, যথেষ্ট ফাজিল। এই ফাজিল ভেক্টরটার মান হচ্ছে মনে করো 3 একক। এই 3 একক যদি হয়, তার যদি 1 একক অংশটা কেটে আমি চিন্তা করি, এই অংশটা হচ্ছে এই ফাজিল ভেক্টরের একক ভেক্টর, তাহলে কথা ক্লিয়ার কিনা? তাহলে কোন একটা ভেক্টরের 1 একক যে অংশটা, সেটা যদি আমাদের ঝাপসা দেখা যাচ্ছে নাকি? কই না, সব কিছু তো ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, কোনো একটা ভেক্টরের তার একটা অংশ যদি আমি কেটে নিই, সেটা হচ্ছে তার কোন ভেক্টর বাইয়া একক ভেক্টর। কার একক ভেক্টর? যে ভেক্টর থেকে পাইছি সেটা হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। তাহলে এ ভেক্টর থেকে যখন একটা অংশ কেটে নিলাম এটা হচ্ছে এ এর একক ভেক্টর, এফ ভেক্টর থেকে যখন একটা অংশ কেটে নিলাম সেটা হচ্ছে এফ এর একক ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি পরীক্ষার খাতায় এভাবে এঁকে এঁকে দেখবো নাকি? না, আমাকে ম্যাথমেটিক্যালি এটা আনতে হবে। এখন আগে আমাকে বলো একক ভেক্টরের মূল থিমটা আমরা বুঝছি কিনা। তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ভালো করে খেয়াল করো, এবার আমি মনে করো তোমাদের সুবিধার্থে এখানে একটা ভেক্টর আনলাম, এই ভেক্টরটাকে নাম দিলাম হচ্ছে ভি ভেক্টর। এই ভি ভেক্টরটার দৈর্ঘ্য মনে করো 1 2 3 4 একক। এর মানে এই বি এর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এবার আমি যদি বি থেকে একটা অংশ কেটে নিই, এই অংশটাকে আমরা বলতেছি বি ভেক্টর এর একক ভেক্টর, তাহলে ভালো করে খেয়াল করো, আমি এটাকে বলতেছি একক ভেক্টর, তবে সেটা কার? ভি ভেক্টরের। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই বি ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে মূল ভেক্টর। এই বি ভেক্টরটাকে আমরা কি বলি? মূল ভেক্টর। আর এই যে ছোট্ট একটা অংশ তাকে আমরা বলতেছি একক ভেক্টর। মূল ভেক্টর মানে হচ্ছে এই একক ভেক্টরটা কোনো না কোনো একটা ভেক্টর থেকে পাওয়া যায়। তাহলে যে ভেক্টর থেকে আমি একক ভেক্টরটাকে পাচ্ছি তাকে আমরা বলতেছি মূল ভেক্টর, আর একক ভেক্টর যেটা সেটা হচ্ছে ওই মূল ভেক্টরের একক ভেক্টর। আই রিপিট এগেইন, যে ভেক্টরটা থেকে আমি একক ভেক্টর পাচ্ছি ওই ভেক্টরটাকে আমরা বলি মূল ভেক্টর, ওই মূল ভেক্টরের একটা অংশকে আমরা বলতেছি ওই ভেক্টরের একক ভেক্টর। এবার বলো ভেক্টর মানে তার দিক আছে কি নাই? অবভিয়াসলি আছে। তাহলে এই বি ভেক্টরের দিক কোন দিকে? এই দিকে। এখন ছোট্ট একটা যে একক ভেক্টর সেটার দিক কি চেঞ্জ হবে? না, আমাদের বি ভেক্টর থেকে পাচ্ছি মানে তার সকল প্রপার্টি জাস্ট লাইক এস বি। তাহলে আমরা বলতে পারতেছি এই যে একক ভেক্টর সেটাও একটা ভেক্টর, তারও একটা দিক আছে।
তাহলে এই একক ভেক্টরের দিক কোন দিকে? মাথায় রাখবো একক ভেক্টরের দিক সব সময় মূল ভেক্টরের দিকে। 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 বলো আমরা এটা বুঝছি কিনা? বলো। তাহলে ওভারঅল যদি বলি, আবার বলি, একক ভেক্টর মানেই হচ্ছে যার মান এক একক, তাকে আমরা বলি একক ভেক্টর। এই একক ভেক্টর কোনো না কোনো একটা ভেক্টর থেকে পাওয়া যায়। যে ভেক্টর থেকে আমাদের একক ভেক্টর পাওয়া যায় তাকে আমরা বলি মূল ভেক্টর। সেই মূল ভেক্টরের অংশ থেকে এক একক কেটে নিলে সেটাই আমার একক ভেক্টর। ওই একক ভেক্টরটা হচ্ছে যে মূল ভেক্টর থেকে পাইলাম তার একক ভেক্টর। এখন আমি যদি জিজ্ঞেস করি এই যে আমার একক ভেক্টর, তার দিকটা কোন দিকে, সাথে সাথে তুমি হাত তুইলা দেখায় দিবা ওই যে ভাইয়া যার থেকে পেয়েছি সে হচ্ছে মূল ভেক্টর, একক ভেক্টরের দিকটাও আমার তার দিকে। এই ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলে পেলো ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার। এবার আসো, আমরা তো এখানে হচ্ছে তোমাকে এখনো পর্যন্ত একক ভেক্টরের মূল থিমটা বুঝাইছি, মানে একক ভেক্টর কি জিওমেট্রিক্যালি বুঝাইছি। কিন্তু ম্যাথ করতে গেলে ম্যাথ করার জন্য তো তোমার একক ভেক্টরটা লাগবে, মানে ম্যাথ করার জন্য সূত্র তো লাগবে। সেই সূত্রটা আমরা যে কাজটা করি আমাদের সবগুলো বইতে এটা মুখস্থর মতো করে লিখে দেওয়া আছে। বাট তুমি যদি তোমার সেন্সটাকে জাগ্রত করো তাহলে কিন্তু তুমি নিজেই বলতে পারবা কাকে একক ভেক্টর বলে। আসো আমি সেই কাজটাই করি এবার। তাহলে আমি এটা মুছে ফেলতেছি। এবার আমরা গাণিতিকভাবে কিভাবে একক ভেক্টর বের করব সেটা দেখাচ্ছি। তাহলে একক ভেক্টরের ডেফিনেশন কিন্তু আমরা এখনো মেইন ডেফিনেশন দিই নাই। এবার আসো কিভাবে আমরা একক ভেক্টর পাবো তাহারে বলে দাও আমারে। আসো আমরা বলে দিচ্ছি এই একক ভেক্টর আমি কিভাবে পাবো। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো। আচ্ছা, যে কোনো কিছুর এক একক পাইতে হলে কী করতে হবে বলো তো? যেমন আমার কাছে 100 টাকা আছে, তার এক একক মনে করো কি 1 টাকা। তাহলে 100 টাকাকে, আমার কাছে 100 টাকা আছে, সেই 100কে কি করলে আমি 1 পাবো? অবভিয়াসলি ভাইয়া তাকে 100 দ্বারা ভাগ করলে আমি 1 পেয়ে যাব। 100 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 100 টাকাটাকে আমরা 100 ভাগে বিভক্ত করব। মনে করো আমার এই যে মনে করো প্রত্যেকটা 1 টাকার কয়েন, এরকম একটা কয়েনকে আমরা বলতেছি হচ্ছে 1 একক। আমার কাছে মনে করো 5 টাকা আছে, এই 5কে 5 দ্বারা ভাগ করলে আমরা 1 একক পাচ্ছি। এর মানে 1 একক মিনস হচ্ছে সে তার মান যত তাকে তত ভাগে ভাগ করে দাও। এটার মিনিং কি? তার মান যত তাকে তত ভাগে ভাগ করে দাও। এবার তোমাকে আমি শিখাচ্ছি কি, দেখো তোমাকে আমি শিখাচ্ছি। এটা হচ্ছে মনে করো আই ভেক্টর, মানে হচ্ছে ইমো ভেক্টর। আমার সবচেয়ে উচ্চ আপত্তি লাগে কোন জানো ভাই? আমার আব্বা মা হুজুর খাওয়াইয়া আকিকা কইরা আমার নাম রাখছে ইমু। ভালো কথা না? তাহাকরা এটা কি লিখিবে IMO না? আরও কিছু মানুষ আছে সেটাকে একটু আপগ্রেড করে বলবে ইমু। আবার কিছু কিছু মানুষ আছে এটাকে বলবে ইমো। আর কিছু পাবলিক আছে যারা বলবে যে স্বামী বিদেশ। এগুলো কোনো কথা ভাই? তুমি এই নামটা মুখস্থ রাখতে পারছো না? সবাই শিখে রাখো। EMU নাম হচ্ছে ইমু, EMU নাম হচ্ছে ইমু। তোমাদের মধ্যে যদি কেউ ভুল করো আমাকে মেসেজ করে, হাই ইমু ভাইয়া, দূর মিয়া নামই তো ভুল করছো, তাহলে তোমার সাথে আমি কথা বলতে আমার কেমন লাগে? বিশ্রী ব্যাপার সেবার না? আচ্ছা, এই যে আমাদের আই ভেক্টর, এই যে আমাদের কোন একটা আই ভেক্টর, এই আই ভেক্টরের মান মনে করো 1 2 3 4 একক। তাহলে এই আই ভেক্টরের মান হচ্ছে 4 একক। এই তাইলে একটু ভালো করে খেয়াল করো, আমি একটা কাজ করব। এই তোমরা একটু আমাকে বলো তো, আই এর মান যদি 4 একক হয়, এই আই এর মধ্যে কয়টা একক ভেক্টর আছে? আই এর মান যদি 4 একক হয়, আই এর মধ্যে কয়টা একক ভেক্টর আছে বলো তো? আই এর মান 4 একক, তার মধ্যে একক ভেক্টর কয়টা আছে একটু বলো? তার মধ্যে একক ভেক্টর কয়টা আছে বলো তো?
চারটি, অবভিয়াসলি ভাইয়া আমাদের আই একক ভেক্টর মানে হচ্ছে তার মধ্যে চারটা একক ভেক্টর আছে। দেখো একটু চক্ষু মিলিয়া, এই যে এই একটা এক একক, তার দিক নিশ্চয়ই মূল ভেক্টরের দিকে, এই মূল ভেক্টর এই দিকে, তার দিকেও এই দিকে। এই যদি আমি এই অংশটা নিই, এই অংশটা এদিকে, আমি কালো কালারে লিখি, না হয় সবগুলো একই মনে হবে। এটা একটা একক ভেক্টর। আমি যদি বলি এটা একটা একক ভেক্টর, আমি যদি বলি এটা একটা একক ভেক্টর, এবার আসো আমি কি করতেছি, এদেরকে আলাদা আলাদা করে দেখাচ্ছি, জুম করে দেখো বা একটু ভালো করে খেয়াল করো। তো আমি এদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথমটা, এটা হচ্ছে আমার প্রথমটা, এটা হচ্ছে আমার এর পরেরটা, এটা হচ্ছে আমার এর পরেরটা, এটা হচ্ছে আমার লাস্টেরটা। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে এটাকে আমি এখানে লিখলাম, এটাকে আমি এটা লিখলাম, এখানে আমি এটা লিখলাম, এখানে আমি এটা লিখলাম। এই বলো এই চারটা সেম না ভিন্ন? এই আমাকে তোমরা বলো, আই থেকে আমি একটা একক ভেক্টর পাইছি, আরেকটা একক ভেক্টর পাইছি, আরেকটা একক ভেক্টর পাইছি, আরেকটা একক ভেক্টর পাইছি। এই চারটা একক ভেক্টর সেম না ভিন্ন? একটু আমাকে কমেন্টে বলো, এই চারটা একক ভেক্টর সেম অর ডিফারেন্ট? সেম অর ডিফারেন্ট? সেম অর ডিফারেন্ট বলো তো, এই চারটা একক ভেক্টর সেম না ভিন্ন? আই থেকে আমি চারটা একক ভেক্টর পাইছি, এই চারটা আমার সেম নাকি ভিন্ন? জাকিয়া সামি, এক্স্যাক্টলি সেম। সেম কেন সেম ভাই? সিম্পল কথা, আমি সেম কখন বলবো? ভেক্টর মানে হচ্ছে তার মান এবং দিক আছে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। সো মান এবং দিক যেটা, সেটা সেম আছে কিনা দেখো। এটা একক, এটা একক, এটা একক, এটা একক, সবার মান হচ্ছে এক একক। এটার দিক যেদিকে, কার দিকে? মূল ভেক্টরের দিকে। এটার দিকেও সেদিকে, এটার দিকেও সেদিকে, এটার দিকেও সেদিকে, মান এবং দিক সেম, এর মানে চারটা সেম কথা। তো আমি তো চারটা নিয়ে আর কথা বলার দরকার নেই, একটা বের করা মানে চারটা বের করা হয়ে গেছে। এবার আসো, এখন এই যে আমার আই ভেক্টর, এই আই ভেক্টর যেটা আছে, ওই আই ভেক্টরের যদি আমি একটা অংশ বিবেচনা করি, এবার তুমি সিম্পল আমাকে বলো তো, আই ভেক্টরের মান হচ্ছে আই। হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এই আই ভেক্টরটার মান হচ্ছে 4 একক, এই আই ভেক্টর যেটা, তাকে আমি কয় ভাগে ভাগ করব ভাই? 4 ভাগে ভাগ করব। এই আইকে আমি 4 ভাগে ভাগ করতেছি। এখন তোমার কি মনে হয় দুনিয়ার সকল ভেক্টরের মান কি 4 একক? না, কারো মান 5 একক, কারো মান 10 একক, কারো মান 3.5 এককও হইতে পারে। এর মানে হচ্ছে তুমি আসলে আই ভেক্টরকে 4 দ্বারা ভাগ করতেছো না, তুমি আসলে আই ভেক্টরকে যাকে দ্বারা ভাগ করতেছো সেটা হচ্ছে আই এর মান দ্বারা। সেটা হচ্ছে কার মান দ্বারা? আই এর মান দ্বারা। সিম্পল, এটার মান যত তত দ্বারা ভাগ করে দিছি, মান যত তত দ্বারা ভাগ করে দিছি। এর মানে আই ভেক্টরকে আই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই ভেক্টর এর একক ভেক্টর, আই ভেক্টরের একক ভেক্টর। এটা হচ্ছে আই ভেক্টরের একক ভেক্টর। বলো এটা ক্লিয়ার কিনা? তাহলে আমি আবারও বলতেছি, আই ভেক্টরকে আমি আই এর মান দ্বারা ভাগ করছি। তুমি বলতে পারবে না 4 দ্বারা, আমি তো এখানে আই এর মান 4 বিদে 4 ভাগে ভাগ করছি, আই এর মান 5 হলে 5 ভাগে ভাগ করতাম। তাহলে কমন সিকোয়েন্স হচ্ছে আইকে আই এর মান দ্বারা ভাগ করব, আইকে আই এর মান দ্বারা ভাগ করব, তাহলে আই ভেক্টরের একক ভেক্টর পেয়ে যাব। তাহলে এটা তো শুধু আই এর জন্য প্রযোজ্য নয়, শুধু আই এর জন্য প্রযোজ্য নয়, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে সিম্পল, এই যে আই, আই এটা কি? আই এটা হচ্ছে একটা ভেক্টর। ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে আমরা একটা একক ভেক্টর পাচ্ছি না? তোমার বইতে এটা ডেফিনিশন লেখা আছে। অনেকে বুঝে না ভাই কেন ভাগ করছে। সিম্পল কথা, আমরা এখন বুঝে গেছি, কমন সেন্স। তাহলে আমরা বলতে পারি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। বলো কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? এই এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? আমার সাথে তোমরাও পড়ো, আমার সাথে সবাই পড়ো, বাসার সবাই শুনতে হবে। এই আমার সাথে পড়ো, একক ভেক্টরের ডেফিনিশন। কোনো একটি ভেক্টরকে, দেখছো হাসতেছে, তোমারে বলতেছি পড়ো পড়ো পড়ো, আমার সাথে হয়তো পড়বা, আমি তোমার কথা শুনতেছি, পড়ো। কোনো একটি ভেক্টরকে, যেগুলোর জন্য ব্যাথ নিতে হবে, পড়তেছে না কেউ।
জোরে চিল্লায় পড়ো আমার সাথে তালে তালে। কোনো একটি ভেক্টরকে, হাসলে হবে না, আরো জোরে। কোনো একটি ভেক্টরকে, আরো জোরে। কোনো একটি ভেক্টরকে, এবার ঠিক আছে, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। আবার পড়ো আমার সাথে। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। আবার কোনো একটি ভেক্টরকে, দেখছো আবার পড়া বন্ধ করে দিছে, পড়ো জোরে পড়ো। কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তার ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তুমি কি মনে করছো তোমার আমি দেখতেছি না? এই যে মুস্কি হাসি দিচ্ছ, তোমার আমি দেখতেছি না, তোমার কি মনে হয়? তোমার কথা আমি শুনতেছি। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? মুখস্থ হয়েছে কিনা? একটা জিনিস মাথায় রাখবা, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। পরীক্ষায় তুমি বুঝো নাই হোয়াট ইজ একক ভেক্টর, বাট লিখে দিয়ে আসছ কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে একক ভেক্টর পাওয়া যায়। এভাবে লিখলে কিন্তু ফুল মার্কসও পাওয়া যায়। সো ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, কিন্তু বুঝে মুখস্থ করলে সেটা মাথায় অনেক দিন ধরে। ওই কারণে আমরা বুঝাচ্ছি, না খালি মুখস্থ করাইতাম। এই যে অহনবন্তি, কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগে করিলে ওই ভেক্টরের দিকে এটা একক ভেক্টর পাওয়া যায়। মোহাম্মদ মিনহাজ, চিল্লায় পড়ি কি মার্কেটিং পাওয়া যায়? এ কি বলে, চিল্লায় পড়লে বলে মার্কেট পাওয়া যায় না। তুমি একটু চিল্লায় পড়ে দেখো, পাড়া প্রতিবেশী সবাই বলবে এই দেখছো ওই পোলাটা কি পড়াশোনা পড়তেছে, তখন তোমার আব্বা আম্মা দেখবে না। আর একদিন যখন পাশের দিয়ে চিল্লা নিয়ে আসবে তখন দেখবে দেখ কি পড়া পড়তেছে। এটা হচ্ছে জগতের নিয়ম, মার্কেট পাওয়া যায়। আচ্ছা, এবার তাহলে আমরা কি বললাম? তাহলে আমরা যে জিনিসটা বললাম, একক ভেক্টরের ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলতেছি একক ভেক্টর। আর একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? একক ভেক্টর পাওয়ার উপায় হচ্ছে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমি তোমাকে বললাম আমার কাছে কোনো একটা ভেক্টর আছে এ ভেক্টর। এ ভেক্টরের মান কত? অবশ্যই এ। তাহলে এ ভেক্টরকে আমি কি দ্বারা ভাগ করব? এ ভেক্টরকে আমি অ্যাকচুয়ালি যেটা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে এ ভেক্টরের মান এটা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে এ এর একক ভেক্টর। সাধারণত একক ভেক্টরকে ছোট হাতের সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ এর একক ভেক্টরকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি। ছোট হাতের কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এবং তার উপর একটা ক্যাপ বা হেড চিহ্ন দেওয়া হয়। এটাকে আমরা পড়ি হচ্ছে এ ক্যাপ বা এ হ্যাট, মানে মাথায় টুপি। অর্থাৎ একক ভেক্টরটা আমাদের ভেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওই কারণে এটাকে স্পেশালি প্রকাশ করা হয়। তাহলে এখন থেকে যদি তুমি কোথাও কারো মাথার উপর যদি এটা দেখো, এই দেখো ইমু, দেখো আমি এইদিকে তাকাই আছি, এর মানে কি আমার একটা মানও আছে দিকও আছে। ইমু ভেক্টর, ইমু একক ভেক্টর, ইমু ভেক্টর, ইমু একক ভেক্টর, ইমু ভেক্টর, ইমু একক ভেক্টর, ইমু ভেক্টর, ইমু একক ভেক্টর। সিম্পল। অর্থাৎ তুমি যদি কারো মাথার উপরে এরকম একটা হেড বা ক্যাপ চিহ্ন দেখো, ক্যাপ বা হেড যদি চিহ্ন দেখো, তাহলে বুঝে নিবে সেটা হচ্ছে একটা কি, অবভিয়াসলি একক ভেক্টর। মানে হচ্ছে একক ভেক্টরকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা সিম্পল বলতেছি, তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাব। তাহলে সিম্পল কথা, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাব। তবে ঝামেলা আছে, যখন কোনো একটা ভেক্টর বলেছে তার মান 0, যদি কোনো একটা ভেক্টরের মান 0 হয়, মানে সে যদি শূন্য ভেক্টর হয়, তাহলে কি
শূন্য ভেক্টরকে কি তার তুমি ভাগ করতে পারবে? আরে তার সে তো নাই, শূন্য। সো শূন্য ভেক্টর থেকে একক ভেক্টর পাওয়া যায় না। তাহলে একটু ভালো করে খেয়াল করো, একক ভেক্টর পাইতে হলে তাকে শূন্য ভেক্টর হওয়া যাবে না, এর মানে তার মান শূন্য হওয়া যাবে না। এর মানে আমরা বলতে পারি কেবলমাত্র সঠিক ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, শূন্য ভেক্টরের কোনো একক ভেক্টর পাওয়া যায় না। তাহলে আমরা নিচে লিখে রাখি কেবলমাত্র সঠিক ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, কেবলমাত্র সঠিক ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, কেবলমাত্র সঠিক ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। শূন্য ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায় না, 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 কেবলমাত্র সঠিক ভেক্টর। তাহলে এই কমেন্টে একটু বলো তো সঠিক ভেক্টর কাকে বলে? কমেন্টে একটু বলি তো সঠিক ভেক্টর কাকে বলে? সঠিক ভেক্টর কাকে বলে আমরা বলি তো? সঠিক ভেক্টরে কাহাকে বলে একটু বলো তো? সঠিক ভেক্টর কাহাকে বলে? এক্স্যাক্টলি যার মান শূন্য নয়, যার মান শূন্য নয়। আচ্ছা, কেউ একজন আমাকে মেবি ইসাক স্যারের বই থেকে ছবি পাঠাইছিল, যে সেখানে আমি দেখি আমার কাছে ইসাক স্যারের বই আছে, হ্যাঁ, সেখানে একটা জিনিস লেখা আছে, যে ভেক্টরের মান শূন্য হয় তাকে সঠিক ভেক্টর বলে। অ্যাকচুয়ালি এখানে টাইপিং মিস্টেক তো হইতেই পারে, স্বাভাবিক, বই লেখার সময় টাইপিং মিস্টেক তো হইতেই পারে। তো সেখানে নয়ের জায়গায় হয় উঠে গেছে, এখন সে ভাবছে যে ভেক্টরের মান শূন্য হয় তাকে সঠিক ভেক্টর বলে। এখন তোমরাই বলো, যে ভেক্টরের মান শূন্য হয় তাকে কি শূন্য ভেক্টর না বলে সঠিক ভেক্টর বলবো? অবভিয়াসলি নট। সো ওইটা টাইপিং মিস্টেক, এগুলো দেখে দেখে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। সো সঠিক ভেক্টর মান হচ্ছে যার মান শূন্য নয়, আর শূন্য ভেক্টর মান হচ্ছে যার মান শূন্য হয়। সে আমাকে এটা পাঠাইছিল, যার কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা ইসাক স্যারের গত বছরের বইতে লেখা ছিল। তো এটা যদি অনেকেরই এরকম প্রবলেম হইতে পারে যদি কেউ বই নাও আর কি। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়, আর কেবলমাত্র সঠিক ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, শূন্য ভেক্টরের কোনো একক ভেক্টর পাওয়া যায় না, শূন্য ভেক্টরের কোনো একক ভেক্টর পাওয়া যায় না। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে আমি এখান থেকে আরেকটু জিনিস অ্যাড করব, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেটা হচ্ছে কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমি বলতেছি এর একক ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান, ঠিক না? ঠিক তো? হ্যাঁ। তাহলে এটাকে যদি তুমি বজ্র গুণন করো তাহলে নিশ্চয়ই এরকম পাবা না, এ ভেক্টর সমান হচ্ছে এ এর মান ইন্টু একক ভেক্টর, ঠিক কি না? ঠিক। তাহলে একটু ভালো করে খেয়াল করো, একক ভেক্টর বের করতে হলে কি লাগে? একক ভেক্টর বের করতে হলে যেটা লাগে সেটা হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। এর মানে ভেক্টর আর ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে পাওয়া যায়। এর মানে যদি তোমাকে কখনো একক ভেক্টর বের করতে বলে তাহলে ভেক্টর আর ভেক্টরের মান দেওয়া থাকবে, অথবা বের করার মতো ওয়ে দেওয়া থাকবে। এবার আসো, এবার যদি পরীক্ষায় উল্টা প্রশ্ন করে যে তোমাকে এবার ভেক্টরটা দেওয়া নাই, কি দেওয়া আছে? ভেক্টরের মান, ভেক্টরের মান কি দেওয়া আছে? ভেক্টরের মান, আর তার সাথে দেওয়া আছে একক ভেক্টর, একক ভেক্টর। এবার তোমাকে একক ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান দেওয়া আছে, এবার তোমাকে বললে মূল ভেক্টরটা কত? তাহলে একক ভেক্টর থেকে মূল ভেক্টর বের করতে হলে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা একক ভেক্টরকে গুণ করতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, এটা তো আমাদের কমন জিনিস একক ভেক্টর, সেখান থেকেই আবার এই লাইনটা আসছে, কারণ আমাদের অনেক জায়গায় কিছুক্ষণ পরে দেখবো আমাদের এই জিনিসটা কাজে লাগবে। একক ভেক্টর জানা আছে, মূল ভেক্টর জানা নাই, একক ভেক্টর জানা আছে, মূল ভেক্টর জানা নাই, তখন আমরা যে কাজটা করব, ওই একক ভেক্টরকে মূল ভেক্টরের যে মান, এটা কিন্তু কার মান? মূল ভেক্টরের মান। একক ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা গুণ করলে মূল ভেক্টরটা পাওয়া যায়, একক ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা গুণ করলে মূল ভেক্টরটা পাওয়া যায়, একক ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা গুণ করলে মূল ভেক্টরটা পাওয়া যায়। কথা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? যদি এতটুকু ক্লিয়ার হয়, একক ভেক্টর আমাদের শেষ।
যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি হচ্ছে এরকম, এটা হচ্ছে মনে করো কোনো একটা একক ভেক্টর, মানে কোনো একটা ভেক্টর, এটা মনে করো আমি নাম দিচ্ছি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর। তো এই ভেক্টরটার মান কত একক? 1 2 3 4 একক মনে করো। এ ভেক্টরের মান হচ্ছে 4 একক। তাহলে আমি যদি বলি এই এ এর একক ভেক্টর, এটা বের করার জন্য তুমি কিভাবে বের করবা? সিম্পল ভাইয়া, এ এর একক ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই 4, অর্থাৎ এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম। এবার আমি যদি বলি একক ভেক্টর যদি এ হয় তাহলে মূল ভেক্টর কত? তাহলে সিম্পল, মূল ভেক্টর তুমি কিভাবে বের করবা? একক ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা গুণ করব। তাহলে এখানে একক ভেক্টর কয়টা? আমাদের ভেক্টরের মান কত? 4 একক। তাহলে 4 ইন্টু শেষ, বজ্রগুণন করে দেখো সেম কথা। তাহলে আমি এই জিনিসটাই বুঝলাম, এই চিত্রটা তোমরা এঁকে রাখিও, কাজে আসবে। সেটা হচ্ছে কি, এ ভেক্টর থেকে যখন আমি এ ভেক্টরের একক ভেক্টর বের করলাম তাকে মান দ্বারা ভাগ করলাম, আর যখন একক ভেক্টর জানা আছে মান জানা আছে তাদেরকে গুণ করলে ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর থেকে মূল ভেক্টর পাওয়া যায়, আবার মূল ভেক্টর থেকে একক ভেক্টর পাওয়া যায়। মূল ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, আর একক ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা গুণ করলে মূল ভেক্টর পাওয়া যায়। এই বলো এটা 100% ক্লিয়ার কিনা? এর মান তাহলে আমরা এতে মডুলাস দিই না কেন? আমরা আমাদের প্রথম ক্লাসেই বলছিলাম এ যদি কোনো একটা ভেক্টর হয় তার দুই পাশে দুইটা দাগ দিলে এটা দ্বারা বোঝায় এ ভেক্টর এর মান। আবার যদি তুমি শুধুমাত্র এ দাও, মানে কোনো ভেক্টর চিহ্ন দাও নাই, কিছু দাও নাই, এটাও এ ভেক্টরের মান নির্দেশ করে। অর্থাৎ মান নির্দেশ এভাবেও প্রকাশ করা যায়, শুধু এ দিলেও মান দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা শুধু শুধু কষ্ট করে এটা দিই না, আমরা সবসময় এটা দিই মান বলতে, ম্যাথ করতে সুবিধা, কারণ ম্যাথ করার সময় প্রত্যেকটা পদে পদে তোমার মান বসানো লাগবে। তাহলে সেক্ষেত্রে তোমরা আর কিচ্ছু দিলা না, মানে এক কথায় ভেক্টর চিহ্ন দিলে সেটা হচ্ছে ভেক্টর, না দিলে সেটা হচ্ছে কিচ্ছু না দিলে সেটা হচ্ছে ভেক্টরের মান নির্দেশ করে। এটা বলার এটা বলার সেম কথা। যে কোয়েশ্চেন করছো সে আশা করি আনসার পাইছো। ওকে, যাক, তাহলে আমরা এবার সামনের দিকে আগাই। এতটুকু আমাদের ক্লিয়ার তো? আচ্ছা, যদি ক্লিয়ার হয় একক ভেক্টর আমাদের শেষ, আমি মুছে দিচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে আয়ত একক ভেক্টর। এবার আমাদের টপিক্সটার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আসো, এটাও একটা একক ভেক্টর, তবে স্পেশালি তাকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া আয়ত একক ভেক্টরটা কি? নাম কি? আয়ত একক ভেক্টর। নাম কি? আয়ত একক ভেক্টর। তাহলে সিম্পল একটু তাকাই দেখো ভাইয়া এইদিকে, আয়ত একক ভেক্টর মানে কি? আচ্ছা, প্রসঙ্গ কাঠামো তো তোমরা জানো যে প্রসঙ্গ কাঠামো আমাদের 3 ধরনের আছে। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তার অক্ষ বিবেচনায় প্রসঙ্গ কাঠামো 3টা। যদি আমার অক্ষ একটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে একমাত্রিক, সেখানে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ থাকে। অক্ষ যদি 2টা থাকে লম্বালম্বিভাবে তাকে আমরা বলি হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর অক্ষ যদি 3টা থাকে পরস্পর লম্বালম্বিভাবে তখন আমি তাকে বলি হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এক্স ওয়াই জেড অক্ষ। এটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো থাকতে পারে, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো থাকতে পারে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো থাকতে পারে। তো আমরা একমাত্রিক দ্বিমাত্রিক চিন্তা না করে আমরা ত্রিমাত্রিকে চলে যাই। ত্রিমাত্রিক মানে কি? আমার এখানে 3টা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে জেড অক্ষ। আমি এটা দ্রুত বলে যাচ্ছি কারণ 9 10 তোমরা এটা জানো। তাহলে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে এক্স ওয়াই জেড 3টা অক্ষ থাকবে, এবং এই বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু, যাকে আমরা বলি হচ্ছে যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যেখান থেকে আমরা যে কোনো কিছু কাউন্ট করি। এক্ষেত্রে তোমাদের একটা অনেকের ঝামেলা হয় হচ্ছে এটা বুঝতে। সেটা দেখো, এই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাতের এটা যে এটাই হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখন তোমার এটা হচ্ছে পরীক্ষার খাতা, পরীক্ষার খাতায় কি তুমি এটা আঁকতে পারবা? না। তখন আমরা কি করি? আমরা এভাবে আঁকি। এটার মানে এই নয় যে এটা এইদিকে, এটার মানে হচ্ছে এটা হচ্ছে এই দুইটার ঠিক লম্ব দিকে। ওই কারণে আমরা বলি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স আর ওয়াই মধ্যবর্তী কোণ কত? 90। ওয়াই আর জেড মধ্যবর্তী কোণ কত? 90। এক্স আর জেড মধ্যবর্তী কোণ কত? 90। এর মানে আমরা যে বলি এক্স ওয়াই জেড প্রতি দুইটার মধ্যবর্তী কোণ 90। কেন? কারণ হচ্ছে এই তারা থাকে এভাবে গড়ের কর্নারের মতো, এই যে এইভাবে থাকে। এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আসো, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা আমাদের খুব বেশি কাজে লাগে যে বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন তোমাদের মজার বিষয় হলো এই আয়ত একক ভেক্টর বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু বলি। এই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোয় যে 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা বলো তো,
আমি যদি এটাকে একটু বড় করে আঁকি, এটাকে যদি আমি একটু বড় করে আঁকি, এটাকে যদি আমি বড় করে আঁকি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এটাকে আমি বড় করে আঁকি। এবার তোমরা একটু তাকাই দেখো তো, আচ্ছা বলো তো এই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ তো অসীম দৈর্ঘ্য বিশিষ্ট, আমি তো 1 2 3 4 হোয়াট এভার, 1 2 3 4 হোয়াট এভার, 1 2 3 4 হোয়াট এভার এরকম থাকে। তার মধ্যে আমি নিশ্চয়ই বলতে পারবো এটা হচ্ছে একক ভেক্টর যেটা এক্স অক্ষ বরাবর, এটা একক ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর, এটা একক ভেক্টর যেটা জেড অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে নামকরণ করা হয় আই দ্বারা, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে নামকরণ করা হয় জে দ্বারা, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে নামকরণ করা হয় কে দ্বারা। আমরা আগেই বলছিলাম একক ভেক্টর এই ক্যাপ চিহ্ন দিলেই বোঝা যায় সেটা হচ্ছে একক ভেক্টর। এখন এক্স স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এই একক ভেক্টর খুব বেশি গুরুত্বপূর্ণ। এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যখন যাব, সামনে আস্তে আস্তে যাব, তখন এই একক ভেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখন তোমাকে আর বলবে না এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, তোমাকে আই বলার সাথে সাথে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা মাথার উপর ক্যাপ আছে মানে একক ভেক্টর, আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, মাথার উপর ক্যাপ আছে মানে হচ্ছে একক ভেক্টর, যে মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মাথার উপর ক্যাপ আছে মানে হচ্ছে কে ভেক্টর, একক ভেক্টর, আর যেহেতু এটা কে এর মানে হচ্ছে জেড, আমাদের জেড অক্ষ বরাবর। তাহলে আমরা মাথায় রাখবো আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এই আই মানে হচ্ছে কি, এই আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এটা হালকা বোঝা যাচ্ছে না, আচ্ছা অন্য পেন দিয়ে লিখি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এরপর তুমি যদি বলো যে আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এবার আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রেখে, আমাদের শনিবার থেকে কিন্তু আরও বেশি বেশি করে ক্লাস হবে, মানে রেগুলার ক্লাস হবে। তো শিডিউলটা আমি কালকে শুক্রবারই গ্রুপে পোস্ট করে দিব, তো যারা ক্লাস করে তারা ওইটা একটু ফলো করবা। সো আমরা একটু খেয়াল করে দেখি। আর আরেকটা তো আমি বারবার একটা কথাই বলতেছি, আমরা আগে থেকে একটু করেও যদি এগিয়ে থাকি এর মানে আমরা আগে আসি। সো এই টাইমটা আমরা নষ্ট না করে আমরা অল্প অল্প একটু করে হলেও পরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা যে জিনিসটা বলতে চাইছিলাম, আয়ত একক ভেক্টর বলতে মিন করে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই দ্বারা,
ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দ্বারা, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয়। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদেরকেই আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে আমরা বলি একসাথে আয়ত একক ভেক্টর। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে আমরা নামকরণ করি, আমরা একসাথে বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমি আবার বলতেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা সবসময় আই দ্বারা চিনব, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা সবসময় জে দ্বারা চিনব, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা সবসময় কে দ্বারা চিনব। এবার দেখি তোমাদেরকে আমি একটা কথা বলি, এবার একটু সবাই দিকে দেখো, এবার দেখি আমাকে সবাই আনসার দাও তো, দেখি কয়জনে পারো। চিত্র দেখে তোমরা বলতে হবে ওই ভেক্টরটার নাম কি, ওই ভেক্টরটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। ভালো করে খেয়াল করো, আমি বললাম এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আমি জাস্ট দুইটা অক্ষ দিলাম, আর বেশি দিলাম না, আমি জাস্ট দুইটা অক্ষ দিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার তোমাকে বলতে হবে এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূলবিন্দু। তোমাকে এখন বলতে হবে, আমি যদি একটা ভেক্টর নিই, মনে করো 1 2 3, এই 3 একক মানের মূলবিন্দু থেকে 3 একক মানের একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে আমি নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। তোমরা এখন যে কাজটা করবে, এটা তো মূল ভেক্টর, এটাকে একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করে আমাকে কমেন্টে বলবা। এখন আই লেখার সময় ক্যাপটা তোমরা তো লিখতে পারবা না কমেন্টে, দরকার নেই, তুমি শুধু আই লিখলে আমি বুঝে নিব এটা হচ্ছে আই একক ভেক্টর মিন করতেছ। আর আরেকটা হচ্ছে নিচের দিকে 1 2 3 4, একটা ভেক্টর হচ্ছে এই যে এই দিকে 4 একক, এটাকে আমি নামকরণ করতেছি ভি ভেক্টর দ্বারা। এখন এ ভেক্টরটাকে কি লিখবো, বি ভেক্টরটাকে কি লিখবো, একটু কমেন্টে আমাকে বলো। এ ভেক্টরটাকে আমরা কি লিখবো, বি ভেক্টরটাকে কি লিখবো, একটু কমেন্টে বলো। এ ভেক্টরকে কি লিখবো, বি ভেক্টরকে কি লিখবো, এ ভেক্টরকে কি লিখবো, বি ভেক্টরকে কি লিখবো, একটু কমেন্টে বলো। এ কে কি লিখবো, বি কে কি লিখবো। আমি আই জানতে চাচ্ছি না, আমি এটাকে জানতে চাচ্ছি, আমি এ এবং বি জানতে চাচ্ছি, আমি এ এবং বি জানতে চাচ্ছি, আমি এ এবং বি জানতে চাচ্ছি। দেখো একটু ভালো করে খেয়াল করো, কেউ যদি বলো ভাইয়া এ সমান হচ্ছে আই, তার আনসারটা ভুল। কেউ যদি বলো ভাইয়া বি সমান হচ্ছে জে, তার আনসারটাও ভুল। প্রথম কথা, আই মানে হচ্ছে একক ভেক্টর, এ কি একক ভেক্টর? তুমি তাকাই দেখো তো, 1 2 3 একক, এই এর মানটা হচ্ছে 3 একক। তাহলে তুমি কেমনে তাকে একক ভেক্টর বলবা? একক ভেক্টর বলা যাবে না। এখন আমাকে বলো, আমি একক ভেক্টর জানি, ভেক্টরের মানও জানি, মূল ভেক্টর কিভাবে পাবো? একক ভেক্টরকে তার মান দ্বারা গুণ করে, একক ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা গুণ করে। একক ভেক্টর যেহেতু এক্স অক্ষ বরাবর, এর মানে আমি 100% কনফার্ম এটা হচ্ছে আই। এখন এটা কত একক? 3 একক, এই যে আমি এটাকে বলবো 3i। এবার আসো আমাদের বি ভেক্টরটার কথা যদি আমি চিন্তা করি, এই বি ভেক্টর সমান যদি আমি চিন্তা করি, এটা কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। তার মান কত একক? ভাইয়া 1 2 3 4 একক, 4 একক। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, কোনো একটা ভেক্টর এইদিকে থাকা আর এইদিকে থাকা, মনে করো দুইটার মান সেম, দুইটার মান মনে করো সেম, দুইটাই মনে করো এটাও 4 একক, এটাও 4 একক। এখন দুইটা ভেক্টর কি সেম? না, আমরা জানি দুইটা দুই দিকে, এর মানে একটাকে আরেকটার ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলা হয়। আর ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে সামনে কোন চিহ্ন দিতে হয়? মাইনাস চিহ্ন দিতে হয়, একটা আরেকটার বিপরীত। এখন আমার কথা হচ্ছে, সে যদি ধনাত্মক দিকে থাকতো তাহলে আমি প্লাস দিতাম, কিন্তু সে যেহেতু ঋণাত্মক দিকে, সামনে একটা কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। এই -4 দ্বারা বুঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝায়? সে ওয়াই অক্ষের দিকে আছে 4 একক দূরে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। আর এটা দ্বারা বোঝায় সে এক্স অক্ষের দিকে আছে 3 একক দূরে এবং 3 একক দূরে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। এটাই হচ্ছে আমাদের প্রকাশ। তাইলে আমরা যদি জানি, এখন থেকে এভাবে এটা করতে পারবো না? এটা করতে পারবো কি পারবো না বলো?
এটা করতে পারবো কি পারবো না বলে, এই যে এক্স্যাক্টলি অনেকেই পারছে। তাহলে এইভাবে আমি আয়ত একক ভেক্টরের কনসেপ্ট এবং একক ভেক্টরের কনসেপ্ট দুইটাকে একসাথে কাজে লাগিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তাহলে মেইন থিম ছিল একক ভেক্টর, সেখান থেকে পাইলাম হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন তাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট যখন আমরা করলাম, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে কোনো একটা ভেক্টরকে আমি দেখে দেখে বলে দিতে পারবো সে কে, সে কে, সে কে। এবার যদি আমি বলি, মনে করো একটা ভেক্টর আছে সি ভেক্টর, সি ভেক্টরটা মনে করো 1/2j। এর মানে হচ্ছে সি এমন একটা ভেক্টর যে ওয়াই অক্ষের দিকে আছে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে, তার মান হচ্ছে হাফ একক। কত একক? হাফ একক। অনেকে বললো ভাই এক থেকে কম হয়ে গেল না? এক থেকে কম হয়েছে, কি হয়েছে? একের সমান হইলে একক ভেক্টর, একের সমান না মানে সেটা একক ভেক্টর না, সো যে কোনো ভেক্টর। তাহলে হাফ একক মানে হচ্ছে তার মান হচ্ছে হাফ একক, মানে 0.5 একক। এবার ডি এমন একটা ভেক্টর যেটা মনে করো -2.5i। এর মানে ডি এমন একটা ভেক্টর যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে এবং তার মান হচ্ছে 2.5। এর মানে সে মূল বিন্দু থেকে 2.5 একক দূরে এক্স অক্ষের দিকে। এর মানে সে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে -2.5 একক দূরে। বলো কথাটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? এই থিমগুলো মাথায় ঢুকাইলে ডেঞ্জারাস লেভেলের ট্যালেন্ট হয়ে যাবে তুমি। কঠিন লাগতেছে? আমি যথেষ্ট ইজি ভাষায় এবং টেকনিক্যালি বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে তোমার কাছে মনে হয় এগুলো তো পানির মতো সোজা। আসলে পানির মতো সোজা যদি আমরা এটা খুব ভালো করে বুঝতে পারি। এই বলো সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? তাহলে আমাদের আয়ত একক ভেক্টর শেষ। এবার আমরা পড়বো হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এটা জাস্ট এক লাইন কথা বললে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এক লাইন কথা বললেই আমাদের বিপ্রতীপ ভেক্টর শেষ হয়ে যাবে। আসো আমাদের বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর কাকে বলি? এটা এমসিকিউতে আসে সাধারণত। সামিয়া রহমান ভাইয়া হাফের ওইটা আবার বুঝাই দেন। দেখো বলছিল কি, আমি বলছিলাম সি ভেক্টর সমান হচ্ছে হাফ জে। এই কথাটার মিনিং কি দেখো, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার একটু তুমি তাকাই দেখো। এখন আমি যদি বলি এইদিকে সি ভেক্টরটা কোন দিকে আছে? জে এর দিকে, মানে ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, 1 একক 2 একক। তাহলে এই সি ভেক্টরের মান হাফ একক, মানে কি সে মূল বিন্দু থেকে হাফ পরিমাণ দূরে। হাফ মানে কি? 1 এর অর্ধেক। তো এর মানে এই 1 এর অর্ধেক হচ্ছে এতটুকু। এর মানে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সি ভেক্টর। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সি ভেক্টর। 1 একক থেকে 1 এককের সমান হইলে তো একক ভেক্টর হয়ে যেত, তার মান হচ্ছে হাফ একক। সো এটা আমার সি ভেক্টর। ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তার মান যে কোনো কিছু হইতে পারে। আমি বলতেছি কোনো একটা ভেক্টরের মান এনি কাইন্ড অফ ভ্যালু হইতে পারে, তবে তার মান যখনই 1 হয়ে যাবে তখন তাকে বলবো একক ভেক্টর। তার মান যখনই 0 হয়ে যাবে তখন আমি তাকে বলবো শূন্য ভেক্টর। আর যখনই 0 হবে তখন বলবো তার সুনির্দিষ্ট কোনো দিক নেই। বলো কথা ক্লিয়ার কিনা? মোহাম্মদ সাবেদ ভাইয়া এটাকে আয়ত একক ভেক্টর বলার কারণ কি? কারণ তুমি দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ দ্বারা তুমি একটা আয়তাকার ঘনবস্তু বানাইতে পারবা। তুমি একটা আয়তাকার ঘনবস্তু বানাইতে পারবা না? যেহেতু বলছো ওই জন্য বলতেছি, না হয় এগুলো এটা বলতাম না। তুমি চাইলে এখানে একটা আয়তাকার ঘনবস্তু বানাইতে পারবা না? কেমনে বানায়? কেমনে বানাই? তো বানানো যায় না একটা আয়তাকার ঘনবস্তু? যাই তো। এখন যদি আমি বলি এই আয়তাকার ঘনবস্তু, সে তার একটা অক্ষ আছে এক্স অক্ষের দিকে, একটা অক্ষ আছে ওয়াই অক্ষের দিকে, একটা অক্ষ আছে জেড অক্ষের দিকে। এটা হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু। এটা তোমরা ম্যাথমেটিক্সে 9 10-এ ম্যাথমেটিক্সে পড়ছো, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। ইয়াস আহমেদ ভাইয়া মাইনাসেরটা বুঝি নাই। মাইনাস মানে কি? সে ঋণাত্মক দিকে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম আমার কাছে একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর সমান হচ্ছে মনে করো -2i। এর মানে হচ্ছে ডি ভেক্টর এমন একটা ভেক্টর যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে। এক্স অক্ষের কোন দিকে? ঋণাত্মক দিকে। এবং আমি যদি বলি 1 একক 2 একক 3 একক,
সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কত একক 2 একক। এর মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 একক যদি যায়, এই ভেক্টরটাকে আমরা বলতেছি ডি ভেক্টর। A minus means opposite direction. Minus means opposite direction. কার থেকে? I এর থেকে। I মানে হচ্ছে x অক্ষের দিকে, তবে এটা হচ্ছে ঋণাত্মক দিকে। এবার বলো বুঝছো কিনা? কোয়েশ্চেন করছিল কে? ইয়াস আহমেদ, তুমি আনসার পাইছো কিনা? আর মোহাম্মদ সাবেদ, তুমি তোমার আনসার পাইছো কিনা? আনসার পাইছো কিনা বলো। যদি আনসার পেয়ে থাকো আমি বিপ্রতীপ ভেক্টরের ডেফিনেশনটা দিয়ে দিই। ওকে, যাক, তাহলে আমরা বুঝলাম। এবার হচ্ছে আমরা বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর খুবই ইজি একটা ভেক্টর, এটা দেখে দেখে চেনা যায়। বিপ্রতীপ বা আমরা বলতে পারি রিসিপ্রোকাল মিন্স একটা আরেকটার উল্টা। রিসিপ্রোকাল মিন্স কি? একটা আরেকটার উল্টা। বিপ্রতীপ মানে হচ্ছে একটা আরেকটার উল্টা। তোমরা যে বলো বিপ্রতীপ কোণ, এটার মানে কি? একটা কোণ তার ঠিক উল্টা কোণটাকে আমরা বলতেছি বিপ্রতীপ কোণ। কার উল্টা? এই কোণ যেটা আছে তার উল্টা দিকের। একইভাবে ভেক্টরের ক্ষেত্রে তো আর কোণ নাই, ভেক্টরের ক্ষেত্রে মান আছে, সেক্ষেত্রে মানের উল্টা। যেমন আমি যদি বলি একটা ভেক্টর হচ্ছে মনে করো 2i ভেক্টর, বি একটা ভেক্টর হচ্ছে 1/2i ভেক্টর। এই বি ভেক্টরটাকে আমরা বলতেছি এর বিপ্রতীপ ভেক্টর। এর মানে এই ভেক্টরের মান হচ্ছে 2 একক, এই ভেক্টরের মান হচ্ছে 1/2 একক। এর মানে কোনো একটা ভেক্টরের মান যদি আরেকটা ভেক্টরের ঠিক উল্টা হয়, তখন আমরা তাকে বলতেছি বিপ্রতীপ ভেক্টর। বলো কথা ক্লিয়ার কিনা? সিম্পল, এক কথায় শেষ। তবে সেখানে আবার কথা আছে। এই দুইটা, এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি বলছেন একটার মান আরেকটার বিপরীত, তাহলে আমি যদি ভাইয়া একটা ভেক্টর নিই, মনে করেন সি ভেক্টর সমান হচ্ছে 1/2j, তাহলে কি এটাকে বিপ্রতীপ ভেক্টর বলা যাবে কিনা? না। এ ভেক্টর যেটা, সেটা কোন দিকে আছে? এক্স অক্ষের দিকে। বি ভেক্টর কোন দিকে আছে? বি ভেক্টরটাও আছে এক্স অক্ষের দিকে। এর মানে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এটাকে বিপ্রতীপ ভেক্টর বলতে পারবো না। এই দুইটাকে একটাকে আরেকটার বিপ্রতীপ বলতে পারবো, কারণ এরা পরস্পর সমান্তরাল। এর মানে আমরা একটা জিনিস শিখলাম, বিপ্রতীপ ভেক্টর হওয়ার জন্য ভেক্টরদ্বয়কে পরস্পর সমান্তরাল হইতে হয়। ভেক্টরদ্বয়কে কি হইতে হয়? পরস্পর সমান্তরাল হইতে হয়। বিপ্রতীপ ভেক্টর হওয়ার জন্য ভেক্টরকে পরস্পর সমান্তরাল হইতে হয়। যেমন আমি যদি বলি এ একটা ভেক্টর, ভি আরেকটা ভেক্টর, জাস্ট এ ভেক্টরের মানটা, এ ভেক্টরের যে মান সেই মানটা হচ্ছে 2 একক, আর বি ভেক্টরের যে মান সেই মানটা হচ্ছে 1/2 একক। এবার আমি বলতে পারবো এই দুইজন একজন আরেকজনের বিপ্রতীপ। অর্থাৎ বিপ্রতীপ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তাদেরকে সমান্তরাল হতে হবে। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের একটার মান যদি আরেকটার বিপরীত হয়, উল্টা হয়, এখানে বিপরীত মানে নেগেটিভ না, মানের দিক দিয়ে উল্টা, এর মানে 1/1 হয়, ইনভার্স হয়, মানে বিপরীত হয়, তখন একটাকে আরেকটার বিপ্রতীপ ভেক্টর বলা যায়। বলো ক্লিয়ার কিনা? মোহাম্মদ সাবেদ, বিপ্রতীপ কোণের মান তো সমান হয়, কিন্তু এখানে তো মান ভিন্ন। এটা বিপ্রতীপ ভেক্টর, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ, সেটা কোণের উল্টা। দুইটা সরল রেখা দ্বারা একটা কোণ উৎপন্ন করলে তার অপোজিট কোণটা 100% কনফার্ম সবসময় কি হয়? সবসময় আমাদের সমান হয়। কিন্তু কোনো একটা
ওয়ান ভিন্ন অন্য কোনো সংখ্যার ইনভার্স করলে সেটা কখনো সমান হয় না। বিপ্রতীপ বলার কারণ হচ্ছে ঠিক উল্টা। বিপ্রতীপ বলার কারণ মানে সমান নয়, তোমরা এই ভুলটা করো। বিপ্রতীপ কথাটার মানে হচ্ছে উল্টা। যেমন আমরা যখন আমাদের মেকানিক্যালে আমরা যখন ইঞ্জিন নিয়ে পড়াশোনা করি তখন আমাকে বলা হয় ইঞ্জিনের স্পিড হচ্ছে রিসিপ্রোকাল মোশন, মানে হচ্ছে বিপ্রতীপ টাইপসের, মানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন। এর মানে কি সে তার দিকটা পরিবর্তন করতেছে। সো আমি এখানে মেইন কথাটা হচ্ছে উল্টা ইনভার্স বিপরীত। এখন যে ক্ষেত্রে যেভাবে ইউজ হয়, কোণের ক্ষেত্রে তার উল্টা কোণটা, মানের ক্ষেত্রে তার উল্টা ইনভার্স মানটা, দিকের ক্ষেত্রে তার উল্টা দিকটা। যেমন আমি ইঞ্জিনের ক্ষেত্রে যখন বলতেছি একবার উপরের দিক একবার নিচের দিক, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। সো ব্যাপারটা হচ্ছে তোমার মেইন কথা হচ্ছে বিপরীত। তুমি যে রেসপেক্টে যেটা ব্যবহার করো যেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে পড়তেছি বিপ্রতীপ ভেক্টর, আমাকে মানটাকে উল্টাইতে হবে। উল্টাইলে সেম থাকলো কি থাকলো না সেটা কোনো ব্যাপার না। ওকে ওকে, আশা করি বুঝতে পারছি। একজন বললো গুণাত্মক বিপরীত, এক্স্যাক্টলি কারেক্ট, গুণাত্মক বিপরীত। ওকে, আশা করি তাহলে বিপ্রতীপ ভেক্টর নিয়ে আমাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আসো আরেকটা ভেক্টর পড়াই, ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। এটা আরেকটা নাম হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। আমরা এই যে আর দুইটা পরে শেষ করে দিব, অবস্থান ভেক্টরটা সরণ ভেক্টরটা পরে শেষ করে দিব। তাহলে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলতে আমরা কি বুঝি খেয়াল করো। অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা দেখো। অবস্থান নাম দেখে বোঝা যাচ্ছে না? অবস্থান ভেক্টর মানে হচ্ছে যার সাহায্যে, যে ভেক্টরের সাহায্যে কারো অবস্থান নির্ণয় করা হয়। এখন কার অবস্থান নির্ণয় করব? এখানে যার অবস্থান নির্ণয় করা হয় সেটা হচ্ছে কোনো একটা বিন্দু। দেখো এটা হচ্ছে আমার, এটার জন্য আমাকে আনতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা মনে করো এই বিন্দু, এই বিন্দুটার অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। যেমন ফর এক্সাম্পল আমি যদি কেউ একজনকে এখানে দাঁড় করাই দিই, মনে করো আমি কেউ একজনকে এখানে দাঁড় করাই দিছি, কেউ একজনকে এখানে দাঁড় করাই দিছি, সে মনে করো কোমরে হাত দিয়ে বসে আছে, দাঁড়ায় আছে, কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে। তাকে আমি জিজ্ঞেস করলাম এই বিন্দুটা কোন দিকে, এই বিন্দুর অবস্থান কোন দিকে, সে আমার কি বলবে? সাথে সাথে তার হস্তটা এখান থেকে সরিয়ে দিয়ে তার হস্তটাকে এদিকে প্রসারিত করিয়ে তোমাকে দেখাই দিবে তার দিকটা হচ্ছে ওই যে দেখো এদিকে। এর মানে অ্যাকচুয়ালি তার সাপেক্ষে আমি এই বিন্দুটার অবস্থান কোথায় জানতেছি। আর প্রসঙ্গ কাঠামোতে সবসময় কার সাপেক্ষে চিন্তা করা হয়? মূল বিন্দুর সাপেক্ষে। এই মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটা কোথায় আছে, এই বিন্দুটা কোথায় আছে? এখানে। তাহলে এই যে, তাহলে এই মূল বিন্দুর অবস্থান এখানে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কোথায়, তুমি বলবে না ওই যে ওইদিকে। আমি মনে করো মূল বিন্দুতে আসি, ওই যে ওইদিকে, ওই যে ওইদিকে, বলবো না আমরা? এর মানে হচ্ছে এটার দিকটা হচ্ছে মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে আমি বলতে পারি প্রসঙ্গ কাঠামোর একটু ভালো করে খেয়াল করো, প্রসঙ্গ কাঠামোর কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমরা নির্ণয় করতেছি তাকে আমি বলি অবস্থান ভেক্টর। এই মনে করো এটাকে আমি নাম দিলাম হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর, তার আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এবং এর দিক কোন দিকে? এর দিক মনে রাখবো, দিক সবসময় মূল বিন্দু থেকে বাইরের দিকে। দিক সবসময় মূল বিন্দু থেকে বাইরের দিকে। দিক সবসময় মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে আই রিপিট এগেইন, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় বা নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এবং এই ভেক্টরের দিক সবসময় মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে আমরা যদি ডেফিনিশন লিখি এভাবে লেখা যায়, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে
কোনো বিন্দুর অবস্থান কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ বা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ওই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এগুলোতে একটা ডেফিনিশন কখনো বইয়ের মতো লেখা লাগে না। তোমরা ক্লাস 9-10 থাকতে তোমাদের বই ছিল একটা বোর্ড বই, ওই বোর্ড বই যখন ছিল তোমরা ওই বোর্ড বইতে যেভাবে ছিল ওইভাবে মুখস্থ করে ফেলতা। বিভিন্ন কলেজে শোনা যাইতো, বিভিন্ন স্কুলে শোনা যাইতো অনেক স্যার নাকি বইয়ের মতো না লিখলে কেটে দেয়, যেটা উচিত না। আসলে ডেফিনিশন কোনো একটা সূত্র মানে হচ্ছে সূত্র, এটা চেঞ্জ করা যাবে না, বাট ডেফিনিশন চেঞ্জ করা যাবে, নিজের মতো করে লেখা যাবে, মূল থিম ঠিক রেখে। তুমি যদি দেখো একটা ডেফিনিশন, তুমি আমাদের ইন্টারমিডিয়েটে 13-14টা রাইটার আছে, একক বইতে এক রকম। সো তুমি তোমার মতো করে লিখলে কোনো সমস্যা নেই, তুমি একজন রাইটার, এখানে কোনো সার কাটবে না। অর্থাৎ তোমাকে এক্স্যাক্টলি বইয়ের মতো লিখতে হবে না, মূল থিমটা মাথায় রেখে তুমি তোমার মতো করে সাজায় লেখো, ফুল মার্কস পাবা, নো টেনশন। এই বলো এটা বুঝছি কিনা? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় সে ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর এবং সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরের দিক সবসময় মূলবিন্দু থেকে বাইরের দিকে, কেন মূলবিন্দু থেকে বাইরের দিকে? এটার দিকে তাকাইলে বুঝবা। এটাকে মূলবিন্দু চিন্তা করলে তোমার ডিরেকশনটা কোন দিকে হয়? ওই বিন্দুর দিকে। এবার লাস্ট, আজকের জন্য লাস্ট একটু খেয়াল করো, আজকের জন্য লাস্ট সেটা হচ্ছে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরটা নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, আজকে এতটুকুই থাকবে। আর পোলার বা অক্ষীয় এটা আমরা আজকে আপাতত না, একটু খেয়াল করে দেখো। আমরা যে কাজটা করব, এই যে সরণ ভেক্টর শেষ। সরণ ভেক্টর কি ভালো করে খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করি। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ। আচ্ছা আমাকে বলো তো, এখানে কোনো একটা বিন্দু আছে, জাস্ট লাইক দিস ইজ আওয়ার এ বিন্দু, আর এখানে কোনো একটা বিন্দু আছে, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এ বিন্দুর অবস্থান আর বি বিন্দুর অবস্থান কি সেম? তোমরাই বলো, এ বিন্দুর অবস্থান আর বি বিন্দুর অবস্থান কি সেম না। তাহলে এ থেকে কোনো একটা বস্তু বিতে যদি চলে আসে, তার অবস্থানের পরিবর্তন হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে কোনো একটা বস্তু এ থেকে যখন বিতে চলে আসলো, কোনো একটা বস্তু যখন এ থেকে বিতে চলে আসলো, এই যে এ থেকে বিতে আসার কারণে যে ভেক্টরটা সৃষ্টি হলো, এটাকে আমরা বলতেছি তার সরণ ভেক্টর। এটাকে আমরা কি বলতেছি? সরণ ভেক্টর। আর সিম্পলি যদি চিন্তা করি, এই একটা বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করব এই ভেক্টরের সাহায্যে। এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে এটার অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি বলি ও এ, এই ও এ ভেক্টর, আরেকটা হচ্ছে ও বি ভেক্টর, আরেকটা হচ্ছে এ বি ভেক্টর। ও এ ভেক্টর মানে হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। আর যদি ওবি বলি, বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এবি মানে হচ্ছে সরণ ভেক্টর। আর এই সরণ ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে আমরা বলে রাখি, সরণ ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তন। সরণ ভেক্টর মানেই হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন, সরণ ভেক্টর মানেই হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। ইভেন এখানে তোমরা চিত্রের নিচে একটা জিনিস লিখে রাখতে পারো, এখানে এবি ভেক্টর সমান হচ্ছে, এখানে এবি ভেক্টর সমান হচ্ছে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। প্রশ্ন হচ্ছে এটা কীভাবে আসছে? উত্তর হচ্ছে জানি না। কেন জানি না? আমরা এখনও পড়ি নাই, আমরা সামনে পড়বো, হোপফুলি নেক্সট ক্লাসে আমরা পড়বো, তখন আমরা খুব ইজিলি জানবো, তখন আমরা এগুলো আবার বলবো। অর্থাৎ তোমার বইতে এরকম লাইন লেখা দেখবা, এটাকে তুমি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা
আর 2 ক্লাস পরেই তোমরা এগুলা খুব ভালো করে বুঝবা কেন এভাবে যোগ বিয়োগ, আমরা এখনও যোগ বিয়োগে যাইনি, তখন তোমরা বুঝবা। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আর তোমাদের হয়তো আমি হোপফুলি কালকে ফ্রাইডে না, কালকে ফ্রাইডেতে আমি দেখি হয়তো একটা ক্লাস আপলোড দিব ওই যে দুইটা ভেক্টর বাকি আছে, একটা হচ্ছে পোলার ভেক্টর, একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। এই দুইটা ভেক্টরকে নিয়ে আমি যদি একটা ভিডিও আপলোড দিতে পারি কিনা দেখি, হয়তো আপলোড দিতে পারবো। তোমরা একটু কালকে রাতে গ্রুপটা চেক করিও। মোহাম্মদ সাবেদ ভাই, এখানে দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন নাকি দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন বা নাকি অনেকগুলা? না, আমরা সরণ বলতে কি বুঝি দেখো, আমি যদি সরণ বলি, সরণ কথা যেমন আমি তোমাকে সাবেতের প্রশ্নটার আনসার যদি আমি দিই, দেখো কোনো একটা বিন্দু মনে করো আমাদের এখানে কোনো একটা বিন্দু আছে এ, এখানে কোনো একটা বিন্দু আছে বি, এখানে কোনো একটা বিন্দু আছে সি। এখন আমি যদি বলি এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এ থেকে বিতে যদি তার সরণ হয় তাকে আমি বলি এটা হচ্ছে এ থেকে বিতে তার সরণ ভেক্টর। বি থেকে সিতে যদি তার সরণ হয় এটাকে আমরা বলি বি থেকে সিতে তার সরণ ভেক্টর। এ থেকে সিতে যদি তার সরণ হয় এটা হচ্ছে এ থেকে সিতে তার সরণ ভেক্টর। এর মানে বুঝতেই পারতেছ দুই বা তো অধিক না, জাস্ট দুইটা। কোন দুইটা তুমি বের করতেছো? তুমি কোত্থেকে কোথায় যাচ্ছ? তুমি যদি এ থেকে বিতে যাও সেটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর এবং বি এর অবস্থান ভেক্টরের তুলনা, মানে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তুমি বি থেকে সিতে গেলে বি থেকে সিতে যাওয়ার কারণে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তুমি যদি সি থেকে এতে যাও তখন তো দিকে হবে, সি থেকে এতে অবস্থান ভেক্টরের পরিবর্তন। এর মানে জাস্ট অ্যাট এ টাইম দুইটা ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, এই দুইটার মধ্যবর্তী অংশটাকে আমরা বলতে সরণ ভেক্টর। যেহেতু দিক আছে ওই কারণে এটা হচ্ছে একটা ভেক্টর। এই বলো বুঝছি কিনা বলি। যদি বুঝি তাহলে আমাদের ক্লাস তো আজকে পড়ানোর মতো কোনো কিছু নাই। মানে আমাদের এরপর হচ্ছে মূল থিমে। আসল কথা হচ্ছে আমরা এই যে আমাদের ইয়াস আহমেদ ভাই ডেফিনেশনটা আবার বলেন, অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলা হয়। সরাসরি লিখে দিতে পারবা, অথবা কোন একটা বস্তু এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তার সরলরৈখিক পথে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত হলে তাকে আমরা বলি তার সরণ ভেক্টর। কারণ সে এ থেকে বিতে গেলেও মানে কি এটাই তার সরণ, আর সরণ একটা ভেক্টর রাশি, তাহলে এটা সরণ ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর দিয়ে বিবেচনা করতেছি আমাদের সুবিধার জন্য। আর সাবেদ একটা কোয়েশ্চেন করলো, সাবেদ মানে দুইটা অবস্থান ভেক্টরের পরিবর্তন সমান একটা সরণ ভেক্টর। এক্স্যাক্টলি, তুমি আমাকে বলো না তোমরা 9 10-এ পড়ছো না সরণ কি একটা বিন্দু দিয়ে হয় না? সরণের জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা, একটা হচ্ছে শুরুর বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। এই শুরু এবং শেষ এই দুইটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাকে আমরা বলি সরণ, এবং আদি থেকে শেষ অবস্থানের দিকটা হচ্ছে তার দিক। এক্স্যাক্টলি সেম কথা। সে এ থেকে বিতে গেলে এটা হচ্ছে এ বি তার সরণ, বি থেকে সিতে গেলে বি সি তার সরণ, এটা তো একটা ভেক্টর, ওইখানে নাম হচ্ছে সরণ ভেক্টর। এখন আমরা এটাকে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতেছি। এই কথা ক্লিয়ার কিনা বলি, কথা ক্লিয়ার কিনা? যাক, আমরা কি ক্লাসের পুরো অংশটা ভালোভাবে বুঝতে পারছি? সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি? দেখো তুমি কোনো কিছু না বুঝলে ফিল ফ্রি টু আস্ক, তুমি যে কোনো কিছু আমাকে কোয়েশ্চেন করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই যে তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে সর্বোচ্চ পরিমাণ। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি সবসময় বলি, স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করার স্কোপ যদি না দেওয়া হয় তাহলে তারা শিখবে কোত্থেকে? অ্যান্ড আমি বলতেছি না আমি সব জানতা শমশের, বাট মোটামুটি পর্যাপ্ত পরিমাণ নলেজ নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি যতটুকু তোমাদেরকে দেওয়া যায়। বাট আমি বলি না যে আমি সব পারি, আমারও তো কিছু লিমিটেশনস আছে। বাট কথা হচ্ছে তুমি কোয়েশ্চেন করো। আমি কোনো একটা কোয়েশ্চেন আনসার না পারলে লজ্জা নাই, যদি এখনও এরকম লজ্জা পাইতে হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি কোয়েশ্চেন করবা। অনেকে দেখা যায় কোয়েশ্চেন করলে তাকে নিরুৎসাহিত করে, কীরকম, দূর এটা পারো না, দূর এটা তো একটু আগে বুঝাইছি। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে না। ব্যাপারটা খুবই ডেঞ্জারাস লেভেলের। একটি স্টুডেন্টকে তুমি যদি প্রশ্ন করার পর তাকে যদি গালি দেওয়া হয়, সে আর জীবনে প্রশ্ন করবে না। এর মানে তার প্রশ্ন করার মন মানসিকতা এটাকে ভেঙে দেওয়া। তো আমি একটা স্টুডেন্টকে না পড়াইতে পারি, এটা আমার ব্যাপার, কিন্তু তার প্রশ্ন করার মনোভাবটা ভেঙে দেওয়ার অধিকার তো আমার নাই। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কোয়েশ্চেন করতে কোনো আপত্তি নেই।
আমাদের বেসিকটা তো ক্লিয়ার হইতে হবে। আমরা এই যে লিগাল সবগুলো প্রশ্নের ইনশাল্লাহ আনসার দিয়ে সামনের দিকে আগাবো। আর একটা কথা বলে রাখি, ইন্টারমিডিয়েটের যে ফিজিক্সটা, এটা তুমি একটা লাইনও না বুঝে সামনে আগাতে পারবা না। প্রত্যেকটা জিনিস পারফেক্টলি বুঝবা, বেসিক ক্লিয়ার করবা, তখন দেখবা কত মজা লাগে। কিন্তু যদি লাভ মেরে মেরে চলে যাও, তখন দেখবা হচ্ছে পরবর্তীতে তোমাদের ম্যাথ করতে সমস্যা হয়ে যাবে, এটা সমস্যা হয়, ওইটা সমস্যা হয়ে যাবে। আমাদের অনেকে দেখা যায় হচ্ছে তোমাকে কি বলবে দেখবা, আমি ডেফিনেশনে তোমাকে পড়াচ্ছি, অনেকে বলবে যে এই ডেফিনেশনগুলো একবার যেমন এই ডেফিনেশন একবার রিডিং পড়ে পড়ে যাবে, এটা পাশে পড়ে ফেলে এসে যাবে। বাট এগুলোর মধ্যে বুঝার জিনিস আছে। আমরা তো ম্যাথে যাওয়ার আগে আমাকে পর্যাপ্ত পরিমাণ বেসিক ধরতে হবে, তখন দেখবে কি ইজিলি ম্যাথ করা যায়। তো আশা করি আমরা সবাই এই ব্যাপারে যে কি বলে এই ব্যাপারে সচেতন থাকবো, কোয়েশ্চেন করব, শিখব। না শিখতে পারলে পড়ার কি দরকার, না শিখতে পারলে পড়ার কি দরকার। হ্যাঁ, আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবভিয়াসলি জানাবা। আর আরেকটা হচ্ছে, অনেকে হয়তো জানে না যে আসলে এখন ব্যাপারটা হচ্ছে অনেকের কাছে হয়তো এখন নিউজ পৌঁছায় নেই যে আমরা ক্লাস শুরু করছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও, যাতে করে তারা জানে, মানে জাস্ট নিউজটা পাঠিয়ে দিও যে ক্লাস স্টার্ট হয়েছে। কারণ অনেকে হয়তো জানে না, তখন কিছুদিন পরে এসে, এটা প্রতি বছরই হয়, কিছুদিন পরে এসে ভাইয়া এতটুকু পড়াই ফেলছেন আমি জানি না, ভাই আমাকে একবার বলবেন না। তো এখন আমি একটা স্টুডেন্টকে বলার জন্য আমি কি তার পাশাপাশি যেয়ে দৌড়াবো নাকি, আর তাকে আমি কীভাবে বলবো? সো এটা হচ্ছে একজনের রেসপেক্টে আরেকজনে জানতে পারে। সো যে যার ফ্রেন্ডদেরকে তোমরা জানাই দিতে পারো, এমন না যে তাকে জোর করে গলার টেনে নিয়ে আসবা, কোনো দরকার নাই। তাকে জাস্ট বলবা যাতে ইন ফিউচার তোমার না বলতে পারে, তুমি তো আমার না বললে ক্লাস করে ফেলছো বন্ধু, তোমরা আমি কেমনে বলবো আমার প্রাণের বন্ধু, তুমি তো আমার সাথে কাহিনী করে ফেলছো। তো আসো তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত। ইয়াস আহমেদ ভাই, আমাদেরকে ব্যাটার ফুল করাবেন? শুরু করছি মানে তো ক্লাস চলতেই থাকবে, থামাথামির কোনো কারণ নাই। ওকে, আর তোমাদের শনিবার থেকে তোমাদের সবগুলো ক্লাসই চলবে, ম্যাথ ক্লাসও আসতেছে, আর আরেকটা সামনে ম্যাথ ক্লাসও আসতেছে। আর মুন্না তো অলরেডি বায়োলজি ক্লাস একটা নিছে, তো এভাবে চলতে থাকুক। আর আইসিটি ক্লাসও আসবে সামনে, দেখা যাক, আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আর তোমাদেরকে আবারও বলে রাখি, ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কিন্তু আমাদের আনুপাতিক হারে 9-10 তুলনায় একটু বড় হলেও কিন্তু শেষ করা যাবে না তা না, প্রত্যেক বছর সবাই তো শেষ করে, কিন্তু এটার জন্য যদি একটু বেশি টাইম পাওয়া যায়, এটা দ্যাটস গ্রেট, মানে একটু টাইম নিয়ে পড়ানো যায়, এটা আমাদেরও ভালো লাগে। মানে বেশি কুইকলি পড়াইতে গেলে অনেকের সমস্যা হয়ে যায়। আবার অনলাইনে তো এই জিনিসটা আবার খুবই ঝামেলাকর জিনিস। অনলাইনে তো মনে করো তোমাকে আমি সামনে পাচ্ছি না, যার কারণে অনলাইনে হচ্ছে আমাকে একটু স্লোলি টানতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো দূরে আগাইতে হয়। সো আশা করি আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের রেগুলার ক্লাসগুলো চলতেই থাকবে, এই গ্রুপেই চলতে থাকবে, কোনো সমস্যা নেই। তো তোমরা জয়েন করবা আর কি, সবাই টাইম টু টাইম জয়েন করবা। আর ক্লাস জমায় রাখলে কিছুদিন পরে তুমি ঝামেলায় পড়বা, কারণ ক্লাস চলতে আসে যখন, এর মাঝখানে যদি তুমি জমায় রাখো, তখন দেখবে যে ফাইনালি কী হবে, আমার ক্লাস জমে গেছে, তখন আর টানতে পারতেছো না। বাট দিনের ক্লাস দিনে করে ফেলো, দেখবে তুমি অনেক আগাই গেছো। কোন দিক দিয়ে যে আগাই গেছো তুমি দেখতেই পারবা না। আর যারা মনে করো কোনো রকম চালাই চলে যাচ্ছ, তারা দেখবে যে কোন দিক দিয়ে পিছিয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারবা না। সো পথ দুইটা আছে, কোন দিক দিয়ে আগাই গেছো বুঝতেই পারবা না, কোন দিক দিয়ে পিছিয়ে গেছো বুঝতেই পারবা না। সো দিন শেষে তুমি নিজেই বিবেচনা করবো তুমি কোন পজিশনে আসো। আর একটা কথা বলে রাখি, তোমরা যে ইন ফিউচার যে তোমরা হয়তো অনেকে মেডিকেলের দিকে, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, অনেকে ভার্সিটির দিকে ঝুঁকবা, সেখানে কিন্তু লক্ষ কোটি সিট নাই, বাট লক্ষ আমাদের স্টুডেন্ট আছে। তাহলে এই স্টুডেন্টগুলো কোথায় যাবে? কিছু করার নাই, পাবলিকের সিট আছে তোমার যতগুলা, এর বাইরে তো তারা ভর্তি নেবে না। সো দিন শেষে যারা পরিশ্রম করবে, যারা একটু অ্যাডভান্স থাকবে, তারাই আগে থাকবে। এক্ষেত্রে তুমি ব্লেম করার কোনো কিছু নাই। তুমি সময় অনুযায়ী কাজ না করলে, সময়ের পর যদি তুমি বলো হায় কী করলাম, কোনো কাজ হবে না। আমি সবসময় একটা কথা বলি, তুমি এমনভাবে, অনেকে আমাকে বলে ভাই কেমন পড়বো, কী পড়বো না পড়বো, আমি একটা কথা বলি, এমনভাবে পড়াশোনা করো যাতে করে তুমি ইন ফিউচার নিজেকে ব্লেম দিতে না পারো। আমরা অনেকেই দেখা যায় কিছুদিন পর, মানে দেখবা এখনই অনেকে এই যে এখন বাসায় বসে আছে, 1-1.5 মাস পরে দেখবে যে যখন দেখবে যে কিরে আমি এই 1-1.5 মাস কী করছি, তুমি জাস্ট নিজে চিন্তা করো, লাস্ট 1 মান্থ তুমি কী করছিলা, চিন্তা করে দেখো, আজকে রাতে চিন্তা করে দেখিও, লাস্ট 1 মান্থ তুমি কী করে ফেলছ। তুমি তো ছোটো বাচ্চা, তোমার কাজ কি পড়াশোনা করা, তুমি লাস্ট 1 মান্থ কী করে ফেলছ, ক্যালকুলেশন করে দেখো, শূন্য ভেক্টর, কিছু করো নাই।
সত্যি কথা, কেমনে কেন টাইম চলে যায়। তাহলে এখন যদি আমি তোমাকে তুমি এখন হচ্ছে এরপর আরও 2-3 মাস পরে যদি তখন দেখা যাবে তুমি আরও পিছিয়ে গেছো, কিচ্ছু পড়ে নেই। এই যখন 2-3 মাস পরে অনেকে দেখবে হতাশ হয়ে গেছে, এবার যাই চিন্তা করি, ইস ওই টাইমে যদি পড়তাম তাহলে কিন্তু আমি এখন আগে থাকতাম। কেন যে স্টার্ট করে নেই, এই যে কেন যে স্টার্ট করে নেই, এর মানে কি স্কোপ ছিল কিন্তু করো নাই। দোষটা কার? তোমার। তুমি এখন কি দোষী? কার দোষে দোষী? নিজের দোষে দোষী। এই নিজেকে দোষ দেওয়ার মতো কাজ করিও না, নিজেকে ব্লেম দিতে পারবা এমন কাজ করিও না। ইনশাল্লাহ ইন ফিউচার ভালো কিছু করতে পারবা। তুমি জাস্ট দেখো যে তুমি নিজেকে ব্লেম করতে পারতেছো কিনা। নিজেকে ব্লেম দেওয়া জাস্ট মোর ডেঞ্জারাস থিংস। সো এটা আমরা করব না। তাহলে আমরা এমনভাবে আগাবো, আমরা আস্তে আস্তে আগাই, কোনো সমস্যা নেই। বাট ইন ফিউচার যাতে নিজেকে ব্লেম দেওয়া না লাগে, সবসময় এই সাইকোলজিটা মাথায় রাখবা, তোমার যাতে নিজেকে ব্লেম দেওয়া না লাগে। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমাদের সময় হচ্ছে তোমার এক্সাম ছিল হচ্ছে, ছোট্ট করে কথা বলি আমার হিস্টোরি। আমাদের সময় আমরা যখন এক্সাম দিছিলাম তখন হচ্ছে প্রথমে এক্সাম দিয়েছিলাম আমি বুয়েটের এক্সাম। এরপরে প্রচুর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পড়াশোনা করছিলাম। তো এরপর হচ্ছে বুয়েটের পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল। তো যেদিন ঢাকা ইউনিভার্সিটির এক্সাম তার ঠিক আগের দিন রাতে বুয়েটের রেজাল্ট দিছে। এরপর দিন হচ্ছে আবার চুয়েটের এক্সাম, মানে চিটং থেকে ঢাকা থেকে চিটং এসে চুয়েটের এক্সাম দিতে হয়েছে। এরপর দিন হচ্ছে আবার চিটং ইউনিভার্সিটির এক্সাম এই ইউনিট, সেটা দিতে হয়েছে, মানে টানা। এরপরের দিন হচ্ছে এরপরে হচ্ছে দেখা গেছে কি বুয়েটের রেজাল্টটা সামহাও আমার খারাপ হয়েছে, দ্যাট মিনস আমার বুয়েটে আসে নাই। এখন আমি খুবই হতাশ হয়ে গেছিলাম। এরপর হতাশার মধ্যে অন্যান্য এক্সামগুলো দিছি, খুব মনোযোগ দিয়ে দিতে পারিনি, হোয়াট এভার। কিন্তু কথা হচ্ছে আমি দেখছিলাম হচ্ছে আমি যখন তোমার বুয়েটের এক্সাম দিয়ে যখন মানে একটু মানসিকভাবে অসন্তুষ্ট, তখন আমার আম্মা আব্বা আমার বলছে আসলে কপালে না থাকলে কিছু করার নাই, তুমি তো পরিশ্রম করছো। এই একটা কথা আমিও নিজেকে কখনো ব্লেম দিতে পারিনি, আমি তো পরিশ্রম করছি। হ্যাঁ পরিশ্রম করছি, আমি তো ব্লেম দেওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছি না, যার কারণে আমি খুব বেশি ফ্রাস্ট্রেশনে থাকা লাগে নাই। এরপরে নিজেকে আবার রিকভার করে ফেলতে পারছি। কিন্তু যদি এমন হইতো আমি চান্সও পাই নাই, আর আমি তো অ্যাডমিশন লেভেলে আমি খালি বন্ধুবান্ধব নিয়ে ঘুরছি, তখন দেখা যেত আমি বলতাম হায় কী করলাম। তখন দেখা যেত এই ফ্রাস্ট্রেশনটা মানুষের একটা লাইফকে ধ্বংস করে দিতে পারে, তোর বিশ্বাসই করতে পারবে না। তো হয়তো দেখা গেছে সামহাও বইটা আসে নাই, ব্যাড লাক। তো এরপরে হচ্ছে দেখা গেছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, এটা খুব একটা মন মতো পরীক্ষা হয় নাই, পরীক্ষা দিছি দেওয়ার জন্য। এরপরে চুয়েটের পরীক্ষা দিলাম, তাও মন মতো পরীক্ষা হয় নাই। এরপরে সিইউতে দিলাম, মন মতো পরীক্ষা হয় নাই। এরপরে মাঝখানে কিছুদিন পর্যন্ত গ্যাপ ছিল, এরপর আমি সাস্টে এক্সাম দিলাম। এই সাস্টে এক্সাম দেওয়ার আগে চুয়েটের রেজাল্ট দিয়ে দিছে, চান্স পেয়ে গেছি। এরপর হচ্ছে সাস্টের এক্সাম উড়াদুনা লেভেলে দিছি, খুব তখন আমি চান্স পেয়ে গেছি। এরপর দেখলাম যে সব জায়গায় চলে আসছে, বুয়েট ছাড়া সব জায়গায় চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমি যদি পরিশ্রম না করতাম বুয়েটের পর আর কোথাও আসতো না, বুয়েটও আসে না, অন্য কোথাও আসতো না। বাট সামও আল্লাহ রিজিক কোথায়, কার রিজিক কোথায় রাখছে বলা যায় না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তাহলে এই যে কার রিজিক কোথায় আছে বলা যায় না, এক একজনকে আল্লাহ এক এক দিক দিয়ে দেয়। হয়তো দেখা গেছে আমি অনেক বুয়েটিয়ান থেকে খুব ভালোই আছি। সো জিনিসটা হচ্ছে যার যতটুকু পাওয়ার সে ততটুকু পাবে। বাট কত হচ্ছে আমি পড়াশোনা না করতাম, ওই বুয়েটের পর আর কোনো জায়গায় পাইতাম না। একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, আর একটা হচ্ছে উইদাউট প্রিপারেশান, তখন কী অবস্থা হইতো চিন্তা করো। বাট যখন দেখা গেছে না আমি একটু ফ্রাস্ট্রেটেড হলেও পারিবারিকভাবে আমাকে সাপোর্ট দেওয়া হয়েছে, প্লাস মানসিকভাবে একটু শান্ত ছিলাম, মাথায় তো পড়াশোনা ছিল, যার কারণে অন্যগুলোতে চান্স পাইছি না, একটা তো পাওয়া হইতো না। আজকে আমি তোমার সামনে এসে এত বড় বড় লেকচার মারতে পারতাম না, তুমি নিজেই বলতা এতে কী বলে, এতে নিজেই তো চান্স পাই নাই। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই হবে এরকম। সো আজকে এতটুকু পর্যন্তই। তোমরা সবাই ইয়েস আহমেদ দিয়ে তো পাইছেন। হ্যাঁ বুয়েট ছাড়া সব জায়গায় আসছিল, খালি বুয়েটে আসে নাই। তো আচ্ছা ঠিক আছে, পরে লাস্ট পর্যন্ত চুয়েটেই রয়ে গেছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বপ্ন দেখা এখন থেকেই শিখো, নিজের কোয়ালিটি অনুযায়ী স্বপ্ন দেখা এখন থেকেই শিখো। আর একটু একটু করে নিজের সময়টাকে কাজে লাগো। যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা কখনো আর রিটার্ন আসবে না, টাইম কখনো রিটার্ন আসে না। যে জিনিসটা রিটার্ন আসে না সেটা রিটার্ন আসার আশায় বসে থেকে কোনো লাভ নাই। সো তোমাদের এখন স্কোপ আছে, আমরা ক্লাস নিচ্ছি, স্কোপটা কাজে লাগাও। যদি ক্লাস না নিতাম তখন স্কোপটা থাকতো না, বাট এখন স্কোপ আছে, স্কোপটা কাজে লাগাও। আশা করি সবাই ক্লাসগুলো করবে ঠিকঠাক। সো আজকে এতটুকু পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।